চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ বিশ্লেষণ। আজ আমরা এমন একটা অঞ্চলের গভীরে ডুব দেব যেটা বাংলাদেশের মানচিত্রে আক্ষরিক অর্থেই একটা অন্যরকম জায়গা দখল করে আছে। বিশাল জলরাশি, বীরত্বের ইতিহাস আর দারুণ সব সাংস্কৃতিক ঐতিহ্যের একেবারে পারফেক্ট একটা কম্বিনেশন। তো একদম উপর থেকে শুরু করে ধীরে ধীরে এই কিশোরগঞ্জের একেবারে শেকড়ের সন্ধানে যাত্রা শুরু করা যাক। আচ্ছা, এক নজরে দেখে নেওয়া যাক আমাদের আজকের এই যাত্রায় কি কি থাকছে। প্রথমে কিশোরগঞ্জ পরিচিতি, তারপর এর নামের পেছনের রহস্য, উত্তরের বিশাল হাওর অঞ্চল, ইশাখা ও জঙ্গলবাড়ির ইতিহাস, ঐতিহাসিক কুতুবশাহী মসজিদ এবং সবশেষে এখানকার সমৃদ্ধ সংস্কৃতি ও বিখ্যাত সব ব্যক্তিত্ব। হাওর বাওর মাছে ভরা, কিশোরগঞ্জের পনির সেরা। দারুণ একটা স্লোগান, তাই না? এই ছোট্ট একটা লাইনের মধ্যেই কিন্তু পুরো এলাকার অহংকার, তাদের লোকজ সংস্কৃতি আর মূল অর্থনীতির একটা দারুণ ছবি ফুটে ওঠে। মানে এক কথাতেই বাজিমাত। এখন যদি একটু স্কেল বা আকারের কথা বলি, জায়গাটা কিন্তু বেশ বড়। আয়তন প্রায় ২,৬৮৮ বর্গ কিলোমিটারের মতো, আর এখানে বাস করেন প্রায় ৩৩,৭০,০০০ মানুষ। মোট ১৩টি উপজেলা নিয়ে গঠিত এই বিশাল জেলা। এই বড় স্কেলটা মাথায় রাখা কিন্তু বেশ জরুরি, কারণ এর ওপরে ভিত্তি করে আমাদের সামনের আলোচনাগুলো এগোবে। পর্ব ১, নামের রহস্য। ঠিক কিভাবে কিশোরগঞ্জ তারই পরিচিতি পেল? এই নামটা আসলে এলো কোথা থেকে? বেশ ইন্টারেস্টিং একটা বিতর্ক আছে এখানে। অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত জমিদার কৃষ্ণদাস প্রামাণিকের ২ ছেলের নাম জড়িয়ে আছে এই বিতর্কে। একদল বলেন তার এক ছেলে নন্দকিশোর এখানে একটা বাজার বা গঞ্জ বসিয়েছিলেন, আর সেখান থেকেই নাম হয়েছে কিশোরগঞ্জ। আবার আরেক পক্ষের দাবি তার আরেক ছেলে ব্রজকিশোর এই অঞ্চলে থাকতেন, আর তার নাম থেকেই এই নামকরণ। এটা কিন্তু দারুণভাবে প্রমাণ করে যে ইতিহাস আসলে কোনো পাথর দিয়ে বাঁধানো স্থির বিষয় নয়, বরং এটা একটা জীবন্ত আর চলমান বিতর্ক। তাই কোনো একটাকে চূড়ান্ত না বলে দুটো মতবাদই সমানভাবে মাথায় রাখা যায়। তবে মজার ব্যাপার হলো, শুধু জমিদারদের গল্পেই কিন্তু এটা আটকে নেই, আরও বেশ কিছু দারুণ লোককথাও চালু আছে। অনেকেই মনে করেন ফার্সি কিশোর শব্দ থেকে এই নামের উৎপত্তি। আবার স্থানীয়দের মুখে মুখে ফেরে আর একটা গল্প, কিশোর নামের নাকি একটা বিশেষ ফুল বা পাখি ছিল এখানে, আর তার থেকেই এই নামকরণ। এই লোককথাগুলো শুনলেই বোঝা যায় এখানকার মানুষের সাথে তাদের শেকড়ের সম্পর্কটা ঠিক কতটা গভীর। পর্ব ২, হাওর, উত্তরের জলভূমি আর কিশোরগঞ্জের বদলে যাওয়া ভৌগোলিক রূপ। হাওর জিনিসটা আসলে কি? সোজা কথায় বললে এটা একটা বিস্তীর্ণ, অনেকটা গামলা আকৃতির বিশাল এক জলাভূমি। বর্ষাকালে এটা পুরোপুরি পানিতে তলিয়ে যায়, আর তখন পুরো এলাকাটাকে দেখতে মনে হয় যেন বিশাল এক অভ্যন্তরীণ সমুদ্র। শুষ্ক মৌসুমে যে জায়গাটা থাকে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, বর্ষায় সেটাই হয়ে যায় অথই সাগর। প্রকৃতির এই যে রূপ বদলের খেলা, এটা আক্ষরিক অর্থে একটা ম্যাজিক। ২৯.৭৩ এই সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইতনা, মিঠামাইন আর অষ্টগ্রামকে একসাথে যুক্ত করা আধুনিক যে অলওয়েদার রোড, ঠিক এত কিলোমিটারই তার দৈর্ঘ্য। সারা বছর চলাচলের উপযোগী এই রাস্তাকে এখন বলা হয় হাওরের বিস্ময়। এই একটা রাস্তা এখানকার যোগাযোগ ব্যবস্থাকে যেমন জাদুর মতো বদলে দিয়েছে, তেমনি পর্যটন শিল্পেও নিয়ে এসেছে একটা বিশাল বিপ্লব। তবে হাওর মানেই শুধু ঘুরে বেড়ানোর জায়গা তা কিন্তু নয়। এখানকার অর্থনীতির মূল চালিকা শক্তিও এই হাওর। এর একটা দ্বৈত রূপ আছে। একদিকে এই অঞ্চলকে বলা হয় বাংলাদেশের মাছের ভাণ্ডার, আর উচ্চ ফলনশীল বোরো ধান উৎপাদনের জন্য এর দারুণ নামডাক আছে। কিন্তু অন্যদিকে একটা বড় ঝুঁকিও আছে। প্রতি বছর এপ্রিল মে মাসে মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ করেই তৈরি হয় ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা। মানে প্রকৃতি এখানে যেমন দুহাত ভরে দেয়, তেমনি আবার মুহূর্তের মধ্যে সব কেড়ে নেবার ক্ষমতাও রাখে। পর্ব ৩, ইশাখা এবং জঙ্গলবাড়ি, বিদ্রোহের এক অমর উত্তরাধিকার। ১২ ভূঁইয়াদের কিংবদন্তি নেতা ইশাখার সামরিক সাফল্যগুলো কিন্তু রীতিমতো অবাক করার মতো। ১৫৮৫ সালে তিনি কোচ রাজাদের হারিয়ে এই জঙ্গলবাড়ি দুর্গ দখল করে নেন, আর ১৫৯৭ সালে এগার সিন্দুরে তিনি হারিয়ে দিয়েছিলেন তৎকালীন প্রবল পরাক্রমশালী মুঘল সম্রাট আকবরের সেনাপতি মান সিংকেও। তবে সবচেয়ে দারুণ তথ্যটা হলো এই জঙ্গলবাড়ি দুর্গের কিছু অংশ কিন্তু আজও টিকে আছে, আর ইশাখার বংশধরেরা এই বর্তমান সময়ে এসেও সেই ঐতিহাসিক জায়গাতেই বসবাস করছেন। ভাবা যায়। এখন সবচেয়ে কৌতূহলোদ্দীপক যে বিষয়টা নিয়ে কথা বলতে হয়, সেটা হলো জঙ্গলবাড়ি দুর্গের আসল নির্মাতা। অনেকেই হয়তো চমকে উঠবেন এটা শুনে যে এই দুর্গটা আসলে ইশাখা বা কোচ রাজারা কেউই তৈরি করেননি। ধারণা করা হয় এর শেকড় লুকিয়ে আছে একেবারে প্রাক মুসলিম যুগে। আজও সেখানে টিকে থাকা প্রাচীন লোহার কাঠামো,
পুরনো আমলের ইটের গাঁথুনি আর প্রবেশমুখে থাকা ওই 3 গম্বুজের প্রাচীন মসজিদটা সব মিলিয়ে জায়গাটা যেন আজও সেই প্রাচীন রহস্য বুকে ধারণ করে আছে। পর্ব 4, কুতুব শাহী মসজিদ, অষ্টগ্রামের বুকে এক চমৎকার স্থাপত্য বিস্ময়। এই কুতুব শাহী মসজিদ ঠিক কবে তৈরি হয়েছিল তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বেশ চমৎকার দুটো ভিন্ন মত আছে। একদল মনে করেন 16 শতাব্দীতে আরবের ইয়েমেন থেকে আসা সাধক হজরত শাহ কুতুব ইয়ামিনীর প্রথম দিকার অনুসারীরা এটা নির্মাণ করেছিলেন, কিন্তু আরেক দলের দাবি যেহেতু এখানে সুলতানি আর মুঘল স্থাপত্য রীতির একটা সুস্পষ্ট মিশ্রণ দেখা যায়, তাই এটা সম্ভবত সপ্তদশ শতাব্দীর শুরুর দিকের তৈরি। এখানে কোনো নির্দিষ্ট পক্ষে না গিয়েও বলা যায় এই যে ঐতিহাসিক ভিন্নমত, এটাই কিন্তু স্থাপনাটিকে আরও বেশি রহস্যময় আর আকর্ষণীয় করে তুলেছে। 5, এই সংখ্যাটার দিকে একটু নজর দেওয়া যাক। এটা মূলত এই কুতুব শাহী মসজিদের সবচেয়ে আইকনিক কাঠামোগত বৈশিষ্ট্যকে তুলে ধরে। হ্যাঁ, এই মসজিদে রয়েছে মোট 5টি গম্বুজ, মাঝখানে একটা বেশ বড়সড় গম্বুজ, আর ঠিক তার 4 কোণায় একটু ছোট আকারের আরও 4টি গম্বুজ। একদম পারফেক্ট একটা ব্যালেন্স। শুধু গম্বুজই নয়, এই মসজিদের স্থাপত্যে আরও অনেক অসাধারণ ডিটেলস লুকিয়ে আছে। বাইরের দেয়ালে রয়েছে পোড়ামাটির বা টেরাকোটার চমৎকার সব ফুলের প্যানেল, এর কার্নিশগুলো একটু বাঁকানো বা বক্রাকার, আর 4 কোণায় রয়েছে 8 কোণা বিশিষ্ট 4টি দারুণ মিনার। আর সবচেয়ে সুন্দর বিষয়টা হলো 2000 সালে পুরোপুরি সংস্কার হওয়া এই ঐতিহ্যবাহী জায়গাটা কিন্তু বংশ পরম্পরায় খাদেমদের একটি নির্দিষ্ট গোষ্ঠী প্রজন্মের পর প্রজন্ম ধরে পরম যত্নে দেখাশোনা করে আসছেন। পর্ব 5, সংস্কৃতি ও বিখ্যাত ব্যক্তিত্ব, যারা কিশোরগঞ্জের সত্যিকারের আইকন। এখানকার একটা দারুণ ব্যাপার হলো জাতীয় পর্যায়ে কিশোরগঞ্জের অসামান্য অবদান। একবার ভাবা যাক তো, বাংলা সাহিত্যের প্রথম নারী কবি চন্দ্রাবতীর জন্মস্থান এটা, আবার শিশু সাহিত্যের কিংবদন্তি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং সুকুমার রায়ের মতো দিকপালদের পৈতৃক নিবাসও এখানেই। শুধু কি সাহিত্য, রাজনীতিতেও এই জেলার প্রভাব রীতিমতো অভাবনীয়। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং পরবর্তীতে মজিল্লুর রহমান ও আব্দুল হামিদের মতো সাবেক রাষ্ট্রপ্রধানদের শেকড়ও কিন্তু এই কিশোরগঞ্জেই। এটা দারুণভাবে প্রমাণ করে যে একটা নির্দিষ্ট অঞ্চল পুরো দেশের ইতিহাস আর সংস্কৃতিতে কতটা গভীর প্রভাব ফেলতে পারে। এত সব ইতিহাস আর সংস্কৃতির ধারক এই অঞ্চলটার প্রশাসনিক বিবর্তনের দিকে যদি একটু ফিরে তাকাই, দেখা যাবে একাদশ আর দ্বাদশ শতাব্দীতে এটা ছিল প্রাচীন কামরূপ রাজ্যের অংশ। এরপর অনেককাল পেরিয়ে 1869 সালে এটি একটা আনুষ্ঠানিক পৌরসভা হিসেবে যাত্রা শুরু করে, আর সবশেষে 1984 সালে এসে এটি একটি পূর্ণাঙ্গ এবং স্বাধীন জেলা হিসাবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। তো এই সমৃদ্ধ জনপদের পুরো গল্পটা তো জানা হলো, এখন একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। কিশোরগঞ্জের এই যে এত এত বৈচিত্র্যময় রূপ, এর বীরত্বপূর্ণ প্রাচীন দুর্গ, বর্ষার ওই অথই বিশাল হাওর, নাকি এর অসামান্য সাহিত্যিক ঐতিহ্য, কোন দিকটা নিজ চোখে সবার আগে আবিষ্কার করার মতো বলে মনে হয়? আশা করি আমাদের আজকের এই বিশ্লেষণ নতুন কিছু জানতে সাহায্য করেছে, আর এই কৌতূহলকে আরও গভীরে গিয়ে অন্বেষণ করার একটা দারুণ অনুপ্রেরণা যোগাবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।